১৯৬০ সালে যখন প্রথমবারের মতো ডমিনোস পিৎজার আউটলেট খোলা হয়েছিল, তখন সেখানে সারা দিনে সেল হয়েছিল মাত্র $14। কিন্তু কে জানতো এমন একটা লোক, যে কিনা কখনো না বাবার সাপোর্ট পেয়েছে, না পেয়েছে মায়ের ভালোবাসা, সে পুরো দুনিয়াতে তার 14,000-এরও বেশি আউটলেট খুলবে আর হয়ে যাবে পৃথিবীর অন্যতম পিৎজা ব্র্যান্ড। তবে সময়ের সাথে যুদ্ধ করে এই সফলতা কিন্তু মোটেও সহজ ছিল না। যখন সে প্রথমবার ধার নিয়ে আউটলেট শুরু করেছিল, তখন সেখানে তাকে ফেস করতে হয়েছিল অনেক বেশি ডিফিকাল্টি এবং অনেক কঠিন পরিস্থিতির। কখনো তার ভাই তাকে ধোঁকা দিয়েছে, কখনো তার সমস্ত টাকা ফ্রড হয়ে গেছে, কখনো তার পার্টনার তাকে ধোঁকা দিয়েছে। সবচেয়ে বড় ব্যাপার, যেই নামে এই আউটলেটটা খোলা হয়েছিল সেই নামটাও ছিল অন্য কারো নাম। তাছাড়া এমন কিছু জঘন্য ভিডিও ভাইরাল করা হয়েছিল, যেই ভিডিওগুলো সেই রেপুটেশনের উপরে আঘাত করেছিল, যেই রেপুটেশন এই কোম্পানির মালিক কয়েক দশকে দাঁড় করিয়েছিল। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি বলছি থমাস ম্যানেগানের কথা, যে কিনা এত কিছু ডিফিকাল্টি ফেস করেও জিরো থেকে শুরু করে আজকে $বিলিয়ন একটা এম্পায়ার দাঁড় করিয়েছে। আর আমাদের আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে একটা এতিম ছেলে একটা $বিলিয়ন এম্পায়ার দাঁড় করিয়েছে, তাও এত ডিফিকাল্টি ফেস করার পরে। 25 মার্চ 1937 সালে মিশিগানের ছোট্ট একটা শহরে থমাস ম্যানেগান নামের একটা ছেলের খুবই দরিদ্র একটা ফ্যামিলিতে জন্ম হয়, যার বাবা ট্রাক ড্রাইভারই করে কোনো রকমে তার সংসারটাকে চালাতো, আর তার মা নার্সিংয়ে কাজ করত। তবে দুর্ভাগ্যবশত তার মাত্র 4 বছর বয়সেই তার বাবার মৃত্যু হয়ে যায়। আর যখন তার মা দেখতে পারে সে কোনোভাবেই তার বাচ্চাদেরকে সাপোর্ট করতে পারছে না, তখন তার ভাই তাকে ও তার ভাইকে 7 বছরের জন্য গভর্নমেন্টের আন্ডারে দিয়ে দেয়। টম ছোটবেলা থেকেই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে বড় হয়েছে। সে না কখনো বাবার স্নেহ দেখতে পেয়েছে, না মায়ের আদর দেখতে পেয়েছে। সে ছোটবেলা থেকেই যেটা দেখতে পেয়েছে সেটা হচ্ছে বোর্ডিং স্কুলের কড়াকড়ি নিয়ম এবং অনাথ বাচ্চাদের মধ্যে মারামারি কাটাকাটির ব্যাপারগুলো। না সে ভালোভাবে হাই স্কুল পাশ করতে পেরেছে, না সে কলেজ ভালোভাবে শেষ করতে পেরেছে। কোনো রকমের মিশিগান ইউনিভার্সিটিতে তার অ্যাডমিশন তো হয়ে যায়, তবে দুর্ভাগ্যবশত টিউশন ফি না থাকার জন্য সে সেটাকেও কন্টিনিউ করতে পারছিল না। জীবন যখন তাকে প্রত্যেকটা পদক্ষেপে ধাক্কা দিচ্ছিল, তখনই সে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। সে বিভিন্ন ঘরে ঘরে গিয়ে নিউজ পেপার সাপ্লাই করা শুরু করে, আর বিজনেসের যেই বেসিক মডেলটা সেটা সে এখান থেকেই শিখে নেয়। আর টাকা কিভাবে সেভ করতে হয় সেই সমস্ত ব্যাপারগুলোই সে এখান থেকে বুঝতে পারে। সে কোনো রকমে কঠোর পরিশ্রম করে কিছু টাকা সেভ করে ফেললেও একটা ফ্রডের নজর তার উপরে পড়ে যায়। আর তখনই ছিল সেই সময়টা যখন 1959 সালে টমের ভাই জিম তার কাছে একটা আইডিয়া নিয়ে আসে, যেই আইডিয়াটা পরবর্তীতে তার জীবনটাকে বদলে দিতে পারত। আসলে জিম একটা পোস্ট অফিসে পোস্টম্যানের কাজ করত, আর তার পার্ট টাইম খরচটাকে বাঁচানোর জন্য সে ডোমিনোস ডিবার্টি নামের একটা লোকের রেস্টুরেন্টে কাজ করত। এই ডোমিনোস ডিবার্টি নামের এই লোকটার একটা মিশিগানের রেস্টুরেন্ট খালি পড়েছিল, যেটাকে সে একেবারে কম মূল্যে সেল করতে চাচ্ছিল। তখন সেই রেস্টুরেন্টের মালিক এটার দাম চেয়েছিল মাত্র $500। তবে এখানে একটা শর্ত দেওয়া হয়েছিল, কারণ এই রেস্টুরেন্টের উপরে $2000 একটা লোন ছিল। শর্ত ছিল যে এই রেস্টুরেন্টটাকে কিনবে, লোনটা সেই পরিশোধ করবে। আর যখন জিম এই খবরটা পেয়ে যায়, তখন সে তার ভাই টমের কাছে দৌড়ে চলে আসে, আর সে তাকে এই অফারটা দিয়ে বলে যে কেননা রেস্টুরেন্টটা আমরা কিনে ফেলি আর আমরা দুজন মিলেই নতুন একটা কাজ শুরু করি। পরবর্তীতে জিম তার পোস্ট অফিস থেকে $900 লোন নেয় আর তার থেকে এই রেস্টুরেন্টটা কিনে ফেলে। তবে তারা এটার নাম চেঞ্জ করে না, আর এটার বদলে ডমিনিক নামের সেই লোকটা তাদেরকে কিছু রেসিপি ফ্রিতে দিয়ে দেয়, আর সস বানানোর টেকনিকটাও তাদেরকে শিখিয়ে দেয়। এরপর তারা দুই ভাই মিলে সিদ্ধান্ত নেয় তারা বিকেল 5টা থেকে রাত্র 12টা পর্যন্ত রেস্টুরেন্ট চালু করবে, কারণ এমনটা করলে জিমের পোস্ট অফিসের যে জবটা আছে সেটাও সে পারফেক্টলি করতে পারবে, আর টমের ইউনিভার্সিটিতে পড়ার যে স্বপ্নটা সেটাও সঠিকভাবে পূরণ হবে। পরবর্তীতে অফিসিয়ালি তারা এই রেস্টুরেন্টটা 9 ডিসেম্বর 1960 সালে ওপেন করে, আর প্রথম দিনেই তারা $14 সেলও করে ফেলে। প্রথম দিকে তাদের কাছে টেলিফোন পর্যন্ত ছিল না। যারাই পিৎজার জন্য রেস্টুরেন্টে আসতো তারা সবাই পায়ে হেঁটে রেস্টুরেন্ট পর্যন্ত আসতো আর পিৎজা খেয়ে সেখান থেকে যেত। পরবর্তীতে তারা যখন ডেলিভারি সার্ভিস চালু করে, তখন তারা 2টা ফ্যাক্টরি ওয়ার্কারকে পার্ট টাইম কমিশন বেসিসে এখানে হায়ার করে। পরবর্তী 4 মাসে তাদের সেল $107 পর্যন্ত হয়ে যায়। তবে আসলে তারা লক্ষ্য করে যে এই সেলসগুলো হচ্ছে পাশে থাকা কলেজটার জন্য। তবে যখন এই কলেজের সেমিস্টার শেষ হয়ে যায়, তখন তাদের সেল ধাপ করে ড্রপ করে সোজা $4 চলে আসে। আসলে জিম তার পোস্ট অফিসের জবটার জন্য কোনোভাবেই রেস্টুরেন্টে সময় দিতে পারছিল না। মোট কথা বললে সে রেস্টুরেন্টের কোনো কাজই করতো না। এই জন্য যখন তাদের সেল ড্রপ হয়ে যায়, তখন তাদের দুই ভাইয়ের মধ্যে ব্যাপারটা নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। একটা পর্যায়ে তাদের মধ্যে মারামারি পর্যন্ত শুরু হয়ে যায়। এই জন্য ফাইনালি জিম সিদ্ধান্ত নেয় রেস্টুরেন্ট খোলার মাত্র 8 মাসের মাথায় সেখান থেকে সরে যাওয়ার। যদিও এই পুরো আইডিয়াটা তার নিজেরই ছিল, তবে তার নিজের আইডিয়া থেকে নিজেকেই সরে যেতে হয়। আর 50% শেয়ারের জন্য টম তাকে একটা গাড়ি দিয়ে দেয়,
যেই গাড়িটা তারা রেস্টুরেন্টের ডেলিভারির জন্য কিনেছিল। আর জিম ওই গাড়িটা পেয়ে খুশি খুশি সেখান থেকে বিদায় হয়ে যায়। যদিও তখন জিম জানতো না সে কত বড় একটা লোকসান করেছে, তবে সে আরামসে সেখান থেকে যখন বিদায় হয়ে যায় তখন ফাইনালি টম দেখতে পারে যেহেতু সে এখন রেস্টুরেন্টের 100% মালিক হয়ে গেছে, তার মানে এখন রেস্টুরেন্টে তাকে ফুল টাইম সময় দিতে হবে। এর মানে হচ্ছে যখন সে ইউনিভার্সিটিতে যেত তখনও তাকে কাজ করতে হবে, ইউনিভার্সিটির স্বপ্ন তার স্বপ্নই রয়ে যাবে। এরপরে টম তার 100% সময় রেস্টুরেন্টে দেওয়া শুরু করে, আর কাজের ওভারলোডের জন্য সে অনেক অনেক রাত রেস্টুরেন্টেই পার করত। আর তাছাড়া যখন সে ডিনারের কিছু পেত না তখন পুড়ে যাওয়া পিৎজা খেয়েই সে তার ডিনারের ব্যবস্থা করত। এখন আস্তে আস্তে করে তার প্রফিট আবারও বাড়া শুরু করে, ডেইলি $57 তার প্রফিট হওয়া শুরু করে। সে 2টা হেল্পারও হায়ার করে নিয়েছিল। যখনই সে ফ্রি সময় পেত তখন সে আশেপাশের পিৎজার দোকানগুলোতে গিয়ে ভিজিট করত আর তাদের রেসিপিগুলোকে দেখার ট্রাই করত। সে একটু মার্কেটের অ্যানালাইজ করত। এমন করেই একটা সময় একটা ইতালিয়ান রেস্টুরেন্টের মালিকের সাথে টমের খুবই ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। এই জন্য সে তার ফেমাস সসের রেসিপিটা টমকে ফ্রিতেই দিয়ে দেয়। আর যখন ডমিনিকের উপরে টম এই রেসিপিটা অ্যাপ্লাই করে তখন এটার স্বাদ সবাই অনেক বেশি পছন্দ করে আর তার সেল আবারও হু হু করে বাড়া শুরু করে। এরপরে টমকে কেউ একজন আইডিয়া দেয় যাতে করে টম তার রেস্টুরেন্টের আরও একটা ব্রাঞ্চ খোলে। তবে এটার জন্য টমের দরকার একজন পার্টনার, কারণ এখন তার ভাই তার সঙ্গে নেই। তার আগের রেস্টুরেন্টটাকে চালানোর জন্য তার একটা পার্টনারের দরকার। ফাইনালি অনেক খোঁজাখুঁজি করার পরে সে একটা পার্টনার পেয়ে গেলেও এই পার্টনারটাই ছিল সেই লোকটা যে কিনা তার সমস্ত গোছানো সংসারে আগুন দিতে চলেছে। একদিন টমের রেস্টুরেন্টে গিলমোর নামের একটা লোক চলে আসে যে কিনা ছিল একটা ফেমাস রেস্টুরেন্টের ওনার। এই জন্য টম তাকে দেখার পরেই চিনতে পারে আর তাদের মধ্যে রেস্টুরেন্ট নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা শুরু হয়ে যায়। আর এই ফাঁকের মধ্যে টম তাকে অফার করে যে আমি আমার রেস্টুরেন্টের সেকেন্ড একটা ব্রাঞ্চ খুলতে যাচ্ছি, সো এই জন্য আমি একটা পার্টনার খুঁজছি। এখন যেহেতু গিলমোরের রেস্টুরেন্ট চালানোর আগেরও একটা অভিজ্ঞতা আছে, সে বর্তমানেও একটা ফেমাস রেস্টুরেন্টের মালিক, এই জন্য খুব সহজেই তাদের মধ্যে এটা ডিল হয়ে যায়। ডিলের মধ্যে এইটা বলা হয়েছিল যে গিলমোর মাত্র $500 দিয়ে পুরো 50% পার্টনার হয়ে যাবে, আর যে রেস্টুরেন্টটা নতুন করে করা হবে সেইটাও সেই চালাবে। তবে সমস্যাটা হয়েছিল তখন গিলমোর বলেছিল যে আমার কাছে এখন এতগুলো ডলার নেই, আমি তোমাকে পরে এটার পেমেন্ট দিয়ে দেব। এখন যেহেতু টমেরও একজন পার্টনারের খুব বেশিই দরকার, এই জন্য সে কিছু চিন্তা না করে হ্যাঁ বলে দিয়েছিল। তবে পরবর্তীতে দেখা গেছে যে গিলমোর কোনো টাকা পয়সা না দিয়ে ডমিনোসের 50% মালিক হয়ে গেছে এবং এই টাকাটা সে কখনো পরবর্তীতে পরিশোধও করেনি। এরপরে টম তার নতুন একটা ব্রাঞ্চ খুলে ফেলে আর তার আগের ব্রাঞ্চটা গিলমোরের হাতে তুলে দেয়। তবে তখনই সে বুঝতে পারে যে সে কত বড় একটা ভুল করে ফেলেছে। আসলে সে একটা অপরিচিত মানুষকে কোনো রকম যাচাই বাছাই করা ছাড়াই তার বিজনেসের 50% শেয়ার দিয়ে দিয়েছে আর তার একটা রেস্টুরেন্টও দিয়ে দিয়েছে। এই জন্য পরবর্তী কয়েক মাসে তার রেস্টুরেন্টের সেল আস্তে আস্তে করে ড্রপ হওয়া শুরু হয়ে যায় আর তার পিৎজার কোয়ালিটি অনেক বেশি খারাপ হয়ে যায়। আর টম এটা সন্দেহ করে ফেলে যে গিলমোর ক্যাশ থেকে টাকাও চুরি করত। আসলে যদিও গিলমোর শহরের 2টা রেস্টুরেন্টের মালিক ছিল, তবে তার নেশা করার একটা ভয়ঙ্কর রোগ ছিল যেই জন্য সে 2বার ব্যাংক্রাফ্ট হয়ে গিয়েছিল। যদিও টম মনে করেছিল সে শুধরে গেছে, তবে আসলে সে কখনোই শুধরায়নি। আর তাছাড়া টমের সাথে সে যে চুক্তিটা স্বাক্ষর করেছিল সেই চুক্তির মধ্যে খুবই চালাকি করে সে এমন কিছু নিয়ম ঢুকিয়ে দিয়েছিল যেখানে শুধুমাত্র প্রফিটের 50% পার্টনারই হবে গিলমোর, আর লসের যেই ভাগ সেটা সম্পূর্ণ টমকেই পরিশোধ করতে হবে। এখন সমস্যা হয়ে গিয়েছে, টম 2টা রেস্টুরেন্টেই সময় দেওয়া শুরু করে আর গিলমোর যখন ইচ্ছা কাজে আসে, যখন ইচ্ছা চলে যায়। এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে টম তার উপরে প্রচণ্ড রাগ হয়েছিল। সে মাঝে মধ্যে তাকে বলতো যে তাদের মধ্যে এগ্রিমেন্টটা সে ডিসক্লোজ করে দেবে, তবে কিছু লিগ্যাল সমস্যার জন্য সে কখনোই এটা করে উঠতে পারছিল না। মানে সে কোনোভাবেই গিলমোর থেকে তার পিছু ছাড়াতে পারছিল না। এরপরে যখন সমস্ত ব্যাপারটা কোর্টে যায় তখন কোর্টের রায় অনুযায়ী ফাইনালি তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তাদের চুক্তিটাকে ডিসক্লোজ করে দেওয়া হয়। তবে এটা তো নর্মাল একটা ব্যাপার যে এতদিনে যত টাকা লস হয়েছে সব কিছুই টমকে পেমেন্ট করতে হবে। তবে তার মানে এইটাও না যে টমের পেছন থেকে সমস্ত বিপদ চলে গিয়েছে, এখন টম আস্তে আস্তে সামনে আগাবে। আসলে এরপরে টমের যার সাথে ঝগড়া হয় সেটা হচ্ছে গিয়ে সেই লোকটা যার নামে সে তার ব্যবসাটাকে কন্টিনিউ করছে। আসলে যখন ডমিনিক ডিভাটি দেখতে পারে যে টম তার নামে 2টা রেস্টুরেন্ট চালাচ্ছে আর খুব ভালো পরিমাণ প্রফিটও করছে, তখন তার প্রফেশনাল জেলাসি শুরু হয়ে যায়। আর তাছাড়া যেহেতু সেও নিজের নামে একটা রেস্টুরেন্ট এই শহরে চালাতো, এই জন্য কাস্টমাররা কনফিউজ হয়ে যেত যে আসল ডমিনিক কোনটা। এই জন্য সে টমকে কল দিয়ে থ্রেট করে বলেও দেয় যে আমি আমার নামটা আর তোমাকে কখনোই ইউজ করতে দেব না, সো তুমি নতুন একটা নাম চুজ করে নাও। তবে এইটা যখন টম শুনতে পারে তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ এই নামটাকে প্রমোট করার জন্য সে তার ঘাম রক্ত এক জায়গায় করে দিয়েছে। এখন যদি সে এই নামটাকে চেঞ্জ করে ফেলে তার মানে ক্লিয়ারলি হয় এইটা যে তার ব্যবসাটা আবারও শূন্যে নেমে আসবে। তখন টমকে কেউ পরামর্শ দেয়
যাতে করে সে এমন একটা নাম চুজ করে যেটা ডমিনোকের সাথে কিছুটা মিলে যায়। কারণ তখনকার সময় ফোন বুক ডায়েরির মধ্যে মানুষ নাম্বার চেক করতো, আর যদি তাদের নামটা সিমিলার হয় তাহলে ডমিনিকের যেই পিসটা সেই পিসটার মধ্যে তার ফোন নাম্বারটাও পাওয়া যাবে। এরপরে টম আর তার পুরো টিম কয়েক সপ্তাহ ধরে অনেক নাম খোঁজার ট্রাই করে যেটা ডমিনিকের সাথে কিছুটা মিল আছে, তবে তারা কোনোভাবেই কোনো নাম পাচ্ছিল না। ফাইনালি একটা পিৎজা ডেলিভারি বয় তাদেরকে একটা নাম সাজেস্ট করে যেটার নাম ছিল ডমিনোস। আর টমের কাছে এই নামটা এতটাই পছন্দ হয় যে সেই দিনই সে ডমিনিক নামটাকে চেঞ্জ করে ডমিনোস পিৎজা নাম করে দেয়। এখন নাম চেঞ্জ করার মানে হচ্ছে গিয়ে এটা যে এখন তাদেরকে লোগোটাও চেঞ্জ করতে হবে। এই জন্য টম ডমিনিক গেমের যে আইকনিক জিনিসটা আছে এইটাকেই তাদের লোগো হিসাবে ইউজ করা শুরু করে। আর যেহেতু তখনকার সময় তাদের 3টা স্টোর ছিল, এই জন্য তারা সেই টাইলের মধ্যে 3টা ডট দিয়ে দেয়। আসলে অনেকেই কোয়েশ্চেন করে যে ডমিনোসের লোগোর মধ্যে এই 3টা ডট কেন হয়। এখন আপনি এটা জেনে গেলেন যে এই 3টা ডট কেন হয়, আর এই কোয়েশ্চেনের অ্যান্সারটাও আপনি দিতে পারবেন। এখন টম তার ব্যবসার জন্য একটা নতুন নাম পেয়ে গেছে, একটা নতুন লোগো পেয়ে গেছে, যার মানে এখন তাকে এই নামটাকে গ্রো করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আর সে করেও এমনটা, সে কঠোরভাবে পরিশ্রম করা শুরু করে আর তার ব্যবসাকে আস্তে আস্তে করে গ্রোথের দিকে নিয়ে যাচ্ছিল। তবে ডমিনোসের শুরুটা হয়েছিল একটা ভয়ঙ্কর ইনসিডেন্ট দিয়ে। আসলে তাদের যে কর্মচারীরা ছিল তারা একদিন হঠাৎ করেই সবাই ছুটিতে চলে যায়, শুধুমাত্র 2-1 কর্মচারী বাদ দিয়ে। এই জন্য ফাইনালি টম সিদ্ধান্ত নেয় যেহেতু কর্মচারী কম আছে এই জন্য সে মেনু থেকে সমস্ত কিছু সরিয়ে দেয়, শুধুমাত্র পিৎজা সার্ভ করার সিদ্ধান্ত নেয়। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেই দিনই তাদের সবচেয়ে বেশি প্রফিট হয়। আর তখন টম এই ব্যাপারটা বুঝতে পারে যে আসলে মেনুর মধ্যে বিশাল বড় একটা লিস্ট দেয়াতে শুধুমাত্র ওই কাজের একটা প্রেশার বাড়ে। অন্যদিকে যখন মেনুটা ছোট করে ফেলা হয় তখন সেটা অনেক বেশি প্রফিট এনে দেয়। এই জন্য সে পরবর্তীতে তার মেনু থেকে সমস্ত আলতুফালতু জিনিস সরিয়ে দেয় আর শুধুমাত্র পিৎজার দিকে ফোকাস করা শুরু করে। এমনকি সে শুধুমাত্র পিৎজার 2টা সাইজই দেয়, একটা হচ্ছে 8 ইঞ্চি, একটা হচ্ছে 12 ইঞ্চি। আর তাছাড়া টম এই ব্যাপারটাও লক্ষ্য করে যে যখন কাস্টমাররা তার রেস্টুরেন্টে বসে এসে খাবারটা খায় তখন এখানে তাদেরকে সার্ভ করার জন্য আর বিভিন্ন জিনিসের জন্য আলাদা কর্মচারীকে এমপ্লয় করতে হয়, যেগুলোর জন্য তার একটু বেশি খরচ হয়। এই জন্য ফাইনালি সে পিৎজাকে গরম রাখার জন্য একটা স্পেশাল বক্সের তৈরি করে, যেই বক্সটার মধ্যে করে সে হোম ডেলিভারির ব্যবস্থা করে। আর ডেলিভারি ইন্ডাস্ট্রিতে সে নিয়ে আসে নতুন একটা রেভলিউশন। আপনি বর্তমান সময়ে পিৎজা ডেলিভারি বয়দের পেছনে যেই ডেলিভারি পাউচটা দেখতে পারেন এটা প্রথমবার ডমিনোসে ইন্ট্রোডিউস করেছিল। আর এই সমস্ত নতুন নতুন কিছু ইনোভেশনের জন্য অন্য রেস্টুরেন্টের তুলনায় ডোমিনোস আস্তে আস্তে করে পপুলার হওয়া শুরু করে দেয় আর তাদের বিজনেসও গ্রোথের দিকে যাওয়া শুরু করে। তাদের যেই কম্পিটিটর ছিল যেমন পিৎজা হাট, তাদের যেই রেস্টুরেন্টগুলো ছিল সেখানে বেশিরভাগ জায়গায় কাভার করে ফেলা হতো ডাইনিং ফ্যাসিলিটি দিয়ে, কিন্তু অন্যদিকে ডমিনোসের এখানে ডাইনিং ফ্যাসিলিটি ছিলই না। প্রত্যেকটা রেস্টুরেন্ট একই রকম ছিল আর তারা বেশিরভাগ হোম ডেলিভারির দিকেই ফোকাস করতো, যেই জন্য তাদের খরচও কম হতো, প্রফিটটাও বেশি থাকতো। এখন টম এই বিজনেসের মধ্যে পুরো 60টা বছর পার করে দিয়েছে আর বাকি সবার তুলনায় তার গ্রোথটাও অনেক বেশি ছিল। 1967 সালে ফাইনালি ডমিনোস সিদ্ধান্ত নেয় তারা নতুন নতুন কিছু ব্রাঞ্চ ওপেন করবে। আর এই সমস্ত ব্রাঞ্চগুলো হয়তো কোনো কলেজের পাশে ছিল, নয়তো কোনো মিলিটারি ক্যাম্পের পাশে ছিল, যেখান থেকে পিৎজার সবচেয়ে বেশি ডিমান্ড আসতো। আর অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য তারা মেইন স্ট্রিম মিডিয়াতে এত বেশি টাকা খরচ করার জায়গায় শুধুমাত্র কলেজের যেই লোকাল পত্রিকাগুলো ছিল সেগুলোর মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করতো, যেখানে কিনা খরচও অনেক কম হতো আর সেগুলো অনেক বেশি ইফেক্টিভও হতো। পরবর্তী 2 বছরে ডমিনোসের 32টা নতুন আউটলেট খোলা হয়েছিল, যদিও সেগুলোতে প্রথম দিকে কোয়ালিটির ইস্যু হচ্ছিল, কিন্তু পরবর্তীতে সেগুলোও ঠিক করা হয়েছিল। 1969 সালে মিশিগান, ভারমন্ট এবং ওয়াইওতে ডমিনোসের 42টা স্টোর খোলা হয়েছিল এবং 1978 সাল আসতে আসতে পুরো আমেরিকার মধ্যে ডমিনোসের 200-র বেশি আউটলেট খোলা হয়েছিল। যদিও ডমিনোস এতক্ষণে নিজেকে এতটা উঁচুতে নিয়ে গিয়েছিল যে তাদের সফলতাকে আটকানো খুবই কঠিন ছিল, কিন্তু এরপরে ডমিনোসের সাথে এত বড় একটা ইনসিডেন্ট হয়ে যায় যেটা ডমিনোসকে বিশাল বড় একটা ধাক্কা দেয়। 90s সময় ডমিনোসের ডেলিভারির জন্য সবাই ডমিনোসের ফ্যান হয়ে যাচ্ছিল। এই জন্য তাদের যেই কম্পিটিটর ছিল যেমন পিৎজা হাট, তারাও ডেলিভারির দিকে আসতে শুরু করলো। মানে সহজ করে বললে এখন পিৎজা হাট ডমিনোটের সরাসরি কম্পিটিটর হওয়ার ট্রাই করছিল। এই জন্য সবার থেকে নিজেদেরকে আলাদা করার জন্য ডমিনোস এই সমস্ত ডেলিভারি সার্ভিসকে একটা ভিন্ন রূপে নিয়ে যায়। তারা নতুন নতুন কিছু টেকনিক চালু করে যেগুলো তাদের ডেলিভারি সার্ভিসকে আরও বেশি উন্নত, আরও বেশি ইফেক্টিভ করে তোলে। আসলে ডমিনোস পেপারে বিজ্ঞাপন দেওয়া শুরু করে যে যদি ডমিনোসের পিৎজা তাদের বাসা পর্যন্ত 30 মিনিটের মধ্যে ডেলিভারি না হয় তাহলে পিৎজার টাকা দেওয়া লাগবে না। আর এই চালটা ডমিনোসের সেলকে কয়েক গুণ বাড়িয়ে দিতে বাধ্য হয়, কারণ কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে এটা ছিল 2 দিক থেকেই লাভের একটা ব্যাপার।
কারণ হয়তো তারা খুব দ্রুত ডেলিভারি পাবে, আর নয়তো তারা পিৎজা ফ্রিতে পাবে। আর শুধুমাত্র এই একটা ক্যাম্পেইন ডোমিনোসকে এতটাই সফল করে দিয়েছিল যে যেখানে 1980 সালের দিকে পুরো আমেরিকাতে ডোমিনোসের শপ ছিল মাত্র 200-র মতো, সেখানে এই ক্যাম্পেইনটার পরে পুরো ওয়ার্ল্ডের মধ্যে তাদের শপ হয়ে যায় 5,000-এরও বেশি। আর তখনকার সময় এই ব্যবসাটাই পৃথিবীর সবচেয়ে বড় রেস্টুরেন্ট চেইন হয়ে যায়। তবে টম তখনও এই ব্যাপারটা জানতো না যে তার এই নতুন ট্রিক্সটা তার গলারই কাটা হয়ে দাঁড়াবে। 1989 সালে ডমিনোসের 17 বছরের একটা ডেলিভারি বয় দ্রুত পিৎজা ডেলিভারি করতে গিয়ে তার গাড়ির অ্যাক্সিডেন্ট করে দেয়, যেই জন্য তার স্পটেই মৃত্যু হয়ে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলো পত্রিকাতে এমন করে ছড়িয়ে পড়ে যে ডমিনোসের পিৎজা দ্রুত ডেলিভারি করতে গিয়ে 17 বছরের একটা ছেলের মৃত্যু হয়েছে। আর এই ব্যাপারগুলোর জন্য সবাই ডমিনোসকে হেট করা শুরু করে। আসলে এই ব্যাপারটাও সত্যি যে ফাস্ট ডেলিভারি করার জন্য তাদের ডেলিভারি বয়রা বিভিন্ন রকমের নিয়ম ভঙ্গ করত আর গাড়ি ওভার স্পিডিং করত, যাতে করে দ্রুত তারা ডেলিভারি স্পট পর্যন্ত পৌঁছাতে পারে। আর তাছাড়া ধীরে ধীরে খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ে, কিছু ম্যাগাজিনেও এই খবরটা নিয়ে নিউজ করে। আর তাছাড়া এমনও একটা নিউজ পাবলিশ হয় যেখানে বলা হয় ডোমিনোসের ফাস্ট ডেলিভারি করার জন্য শুধুমাত্র 1 বছরে 20 জনেরও বেশি ডেলিভারি বয়ের মৃত্যু হয়েছে। অন্য একটা কেসে ডোমিনোসের ডেলিভারি বয় একটা কাপলের উপরে গাড়ি চড়িয়ে দিয়েছিল, যেই জন্য ওয়াইফের সেখানেই মৃত্যু হয়ে গিয়েছিল। আর পরবর্তীতে যখন মামলা করা হয় তখন ডোমিনোসকে এই ঘটনার জন্য $32 মিলিয়ন জরিমানা দিতে হয়েছিল। কিছুদিন পরে আরও একটা খবর ছড়িয়ে পড়ে যেখানে রেড লাইটের পরোয়া না করে ডোমিনোসের ডেলিভারি বয় গাড়ির সামনের দিকে নিয়ে যাওয়া শুরু করে, যেই জন্য একটা মেয়ের ব্যাকবোন ভেঙে যায়। আর যখন এটার উপরে মামলা হয় তখন কোর্ট তাদেরকে $78 মিলিয়ন জরিমানা করে। এখন এই সমস্ত ব্যাপারগুলোর জন্য আস্তে আস্তে মানুষ ডোমিনোসের ডেলিভারি সিস্টেম নিয়ে কথাবার্তা বলা শুরু করে, তাদেরকে আস্তে আস্তে করে হেট করা শুরু করে। যেই ক্যাম্পেইনটা ডোমিনোসকে হঠাৎই বুস্ট এনে দিয়েছিল সেই ক্যাম্পেইনটাই এখন তাদের গলার কাটা হয়ে গিয়েছিল। আর এই জন্য পরবর্তীতে ফাইনালি টম সিদ্ধান্ত নেয় 30 মিনিট ডেলিভারির যে অফারটা আছে সেটা তারা বন্ধ করে দিবে। আসলে যখন একটা ব্যবসা পপুলার হয় তখন এটার পেছনে অনেক কন্ট্রোভার্সি থাকে, অনেক ইনসিডেন্ট থাকে। যেমন ডোমিনোসের ক্ষেত্রে প্রথমে অ্যাক্সিডেন্ট এবং পরবর্তীতে ডোমিনোস ফাউন্ডেশন, এই সমস্ত ব্যাপারগুলোর জন্য একেবারে হিজিবিজি হয়ে ফাইনালি থমাস মনিগান সিদ্ধান্ত নেয় সে এই ডমিনোসকে $1 বিলিয়ন সেল করবে। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও কন্ট্রোভার্সি কখনোই বন্ধ হয়নি। 2009 সালে কিছু ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় ডমিনোসের কিছু কর্মীরা খুবই আনহাইজেনিক অবস্থাতে পিৎজাগুলো বানাচ্ছে, যেখানে কখনো তারা নাকের মধ্যে আঙ্গুল দিচ্ছে, কখনো তারা একেবারে এটার উপরে হাঁচি দিয়ে তারপরে পিৎজাটা গরম করার জন্য দিচ্ছে। এমনই টোটাল 5টা ভিডিও ভাইরাল হয় যেগুলো দেখার পরে পিৎজা লাভাররা পুরোপুরি শকড হয়ে যায়। যদিও পরবর্তীতে ডমিনোস ইউটিউবের সাথে কন্ট্যাক্ট করে তাদের ভিডিওগুলো সরিয়ে ফেলার জন্য বলেছিল, তবে ইউটিউব তাদেরকে সরাসরি না করে দিয়েছিল। আর এই জন্য ফাইনালি ডমিনোস সিদ্ধান্ত নেয় তারা সেই ওয়ার্কারদেরকে খুঁজে বের করবে যারা এই কাজটা করেছিল। আর এই কাজটা খুবই সহজ ছিল, কারণ ভিডিওতে তাদের চেহারা দেখা যাচ্ছিল। আর ফাইনালি যখন তাদেরকে বের করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন তারা বলছিল যে তারা শুধুমাত্র একটা প্র্যাঙ্ক করেছিল, কারণ এমন আনহাইজেনিক ওয়েতে কখনোই কোনো পিৎজা ডেলিভারি করা হয় না। আর শুধুমাত্র তাদের একটা মজার জন্য ডোমিনোসকে বিশাল বড় একটা লোকসানের মুখে পড়তে হয়েছিল। তবে বর্তমানে পুরো ওয়ার্ল্ডে ডোমিনোসের 18,848টা ব্রাঞ্চ আছে, যেটা কিনা পিৎজা হাটের চেয়েও 145টা বেশি। আর যদি এমপ্লয়ের কথা বলি তাহলে ডোমিনোসের কাছে মাত্র 13,500 এমপ্লয় আছে, যেখানে কিনা পিৎজা হাটের কাছে প্রায় 3.5 লাখ এমপ্লয় আছে। আর যদি ব্যবসার কথা বলি তাহলে প্রত্যেক বছর পিৎজা হাটের চেয়ে 4 গুণ বেশি লাভ ডমিনোস করে। আরও একটা ইনফরমেশন আপনাকে দিয়ে দেই, প্রত্যেক দিন 3 লাখেরও বেশি ডমিনোস পিৎজা বানানো হয় আর সেগুলোকে ডেলিভারি করা হয়। আর তাছাড়া ডমিনোসেরই একটা শেফ যার নাম হচ্ছে জাগ্রোস, সেই গিনিস ওয়ার্ল্ড বুকে 2 বার রেকর্ড করেছে দুনিয়ার সবচেয়ে ফাস্ট পিৎজা বানানোর জন্য। সে পুরো 3টা লার্জ পিৎজা মাত্র 70 সেকেন্ডে বানিয়ে পুরো দুনিয়াকে শক করে দিয়েছিল। যাই হোক, আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ডমিনোসের এই জার্নিটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, আর আমাকে প্রথমবার দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।